আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চীন আর রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেই নতুন শীতল যুদ্ধ শুরু করেছে তার অংশ হিসেবে মিয়ানমারেও তারা প্রক্সি সংঘাতে নেমেছে। সেখানে জান্তা সরকারের যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল বা এসএসি রয়েছে তাদের সাথে বহুদিন ধরে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলছে। বৈশ্বিক পরাশক্তিগুলোর যেই প্রক্সি যুদ্ধ তার প্রভাব এই অভ্যন্তরীণ সংঘাতের ওপরও পড়ছে। যুক্তরাষ্ট্র এখানে সামরিক সরকার বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি আর তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে জান্তা সরকারের পক্ষে পরোক্ষ সমর্থন রয়েছে চীন আর রাশিয়ার। মিয়ানমার আবারও পরাশক্তিগুলোর দ্বন্দ্বে এমনভাবে জড়িয়ে গেছে সেখানে পরিস্থিতির কোনো নিয়ন্ত্রণই আর তাদের কাছে নেই। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মিয়ানমারে চীনের রয়েছে বড় ধরনের বিনিয়োগ, ফলে বিবাদমান সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে সেখানে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বেইজিং। জান্তা সরকারের কাছে যেমন তাদের সামরিক সরঞ্জাম যাচ্ছে, একইভাবে কিছু প্রতিরোধ বাহিনীকেও অস্ত্র সরবরাহ করছে তারা। বেইজিং চায় না মিয়ানমারের সংঘাত এতটা তীব্র হোক যাতে সেখানে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এনইউজিকে তারা মারণাস্ত্র বহির্ভূত অন্যান্য সহায়তা দিচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি সামরিক সংঘাত এড়াতে চায়। মিয়ানমারের সংঘাতকে আরও উস্কে দিয়ে যদি সেটাকে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে কৌশল হিসেবে সেখানকার চীনা স্বার্থগুলোকে টার্গেট করতে পারে তারা। তবে জান্তা বিরোধী গোষ্ঠীগুলো সেখানে চীনের স্বার্থকে হামলার লক্ষ্যবস্তু বানায়নি। যেমন চীনা বিনিয়োগ গ্যাস পাইপলাইনে কেউ হামলা করেনি। বোঝা যাচ্ছে এই বিষয়ে সেখানে বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। মিয়ানমারের প্রক্সি যুদ্ধে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য যুক্তরাষ্ট্র হয়তো থাইল্যান্ডকে সেখানে জড়ানোর চিন্তাভাবনা করবে। কিন্তু থাইল্যান্ড প্রাকৃতিক গ্যাসের জন্য মিয়ানমারের উপর নির্ভর করে, আর সে কারণেই এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হোক সেটা তারা চায় না। থাই সামরিক শক্তির মার্কিনপন্থী অংশের মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো গোপনে সহায়তা দিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের বড় কোনো সহায়তা ওয়াশিংটন দেয়নি, যেটা চীনের অবস্থানকে তলিয়ে দিতে পারে। চীন মিয়ানমার সংঘাতের মধ্যে ততটুকুই জড়াতে চায় যেটুকু জড়ালে ভারত মহাসাগরের সাথে তাদের যোগাযোগের পথটি খোলা থাকবে। কারণ বিকল্প হিসেবে তাদেরকে দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালী দিয়ে ঘুরে ভারত মহাসাগরে প্রবেশ করতে হয়। মিয়ানমারে চীনের যে কৌশলগত স্বার্থ রয়েছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পণ্য রফতানি এবং সেখান থেকে দরকারি সামগ্রী আমদানির ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবহন ব্যয় কমানোর জন্য চীন বঙ্গোপসাগর থেকে ইউনান পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করেছে। একই পথে মহাসড়ক আর উচ্চগতির ট্রেন লাইন চালুর পরিকল্পনাও তাদের রয়েছে। চীনের প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাখাইন রাজ্যের কিয়াও কফিউ এলাকায় $7.3 বিলিয়ন গভীর সমুদ্র বন্দর আর $1.3 বিলিয়ন বিশেষ অর্থনৈতিক জোন। এর সাথে তেল ও গ্যাস টার্মিনালও রয়েছে। এই উন্নয়ন প্রকল্পগুলো চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বা সিএমইসির অংশ। এই করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে কুনমিয়াংয়ের সংযোগ স্থাপন করা হয়েছে। 1976 সালে মাও জেদংয়ের মৃত্যুর পর চীনের পররাষ্ট্রনীতির ধারণা বদলে যায়। দেং শিয়াওপিংয়ের অধীনে অর্থনৈতিক উন্নয়ন আর বাণিজ্যের দিকে মনোযোগী হয় বেইজিং। 1988 সালে মিয়ানমারে যখন গণতন্ত্রপন্থীদের উত্থান ঘটে, তখন চীন সেখানে তাদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা চালায়। অন্যদিকে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। চীন তখন আন্তঃসীমান্ত বাণিজ্য বাড়ায়। মিয়ানমারের কাছে বেইজিং সে সময় $1.4 বিলিয়ন বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল। এছাড়া নৌঘাঁটি স্থাপন এবং রাডার সিস্টেম স্থাপনেও সহায়তা করেছিল চীন। এত কিছুর পরও চীনের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে মিয়ানমারের সামরিক বাহিনী। কারণ চীন সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে অতীতে সংঘাতে জড়িয়েছিল তারা।
চীনের পাশাপাশি অন্যান্য শক্তিগুলোর সাথেও তাই প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে সামরিক জান্তা। এর অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে তারা MiG-29 জঙ্গি বিমান, Mi-35 হেলিকপ্টার গানশিপ, ভারী মেশিনগান, রকেট লঞ্চার, ট্যাঙ্ক ও সেনা বহনকারী সাঁজোয়া যান কিনেছে। সামরিক সরঞ্জামের সাথে রাশিয়ার সামরিক প্রশিক্ষকদেরকেও মিয়ানমারে দেখা গেছে বেশ কয়েকবার, বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টার পরিচালনায় সাহায্য করছে রাশিয়া। রাশিয়ায় মিয়ানমারের সেনাদের প্রশিক্ষণের বিষয়টি নতুন কিছু নয়। 1990-এর দশকের শুরু থেকে প্রায় 5,000 সেনা সেখানে প্রশিক্ষণ নিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আর কোনো দেশে এত সংখ্যক মিয়ানমারের সেনা প্রশিক্ষণ নেয়নি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া মিয়ানমারকে কী পরিমাণ সামরিক সরঞ্জামাদি দিয়েছে তার সঠিক হিসাব পাওয়া মুশকিল। 2023 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার কোম্পানি রোসাটম এবং মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির অধীনে মিয়ানমারে একটি ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। একটি পারমাণবিক রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনের জন্য 2007 সালেও দুই দেশের চুক্তি হয়েছিল, কিন্তু সাম্প্রতিক নতুন চুক্তির আগে সে ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। মিয়ানমারে চীনের স্বার্থ ভূকৌশলগত, অন্যদিকে রাশিয়া এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে চায়। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়া আর চীনের অবস্থান যেমন ভিন্ন, মিয়ানমারে সেই ধরনের কোনো সমন্বিত পদক্ষেপ এই দুই দেশকে নিতে দেখা যায়নি। ঐতিহাসিকভাবে এশিয়ায় গুরুত্বপূর্ণ শক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন। ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার সাথে তাদের জোটগত সম্পর্ক ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেই প্রভাব কমে যায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়ায় সেই পুরনো প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সেই ভাবনা থেকেই মিয়ানমারের সাথেও সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের SAC রাশিয়ান অস্ত্র কিভাবে ব্যবহার করছে সেদিকে খুব একটা নজর দেয় না মস্কো, কারণ অভিযোগ রয়েছে প্রতিরোধ শক্তিগুলোর নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তা যখন বিমান শক্তি নিয়ে অভিযান চালায় তখন সেখানে অনেক বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। সেই তুলনায় চীনের অবস্থান বেশ সতর্ক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা নেতা মিং অং লাইংকে উচ্চ পর্যায়ের কোনো সফরে আমন্ত্রণ জানায়নি বেইজিং। তবে 2023 সালের 17 মে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের কাছে $267 মিলিয়ন অস্ত্র বিক্রি করেছে চীন। মিয়ানমারের উত্তরাঞ্চলে যারা প্রতিরোধ আন্দোলনে জড়িত তারাও চীনের তৈরি অস্ত্র ব্যবহার করছে। ইউনাইটেড স্টেট আর্মির মাধ্যমে এই অস্ত্রগুলো তাদের কাছে যাচ্ছে। মিয়ানমারের সংঘাতে চীন অনেকটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। প্রতিরোধ আর্মি ও SACর মধ্যে সমঝোতায় সাহায্য করছে তারা। কিয়াকপিউ এলাকায় হস্তক্ষেপের চেষ্টা করছে চীন। আরাকান আর্মি চীনের অস্ত্র পাচ্ছে ইউনাইটেড স্টেট আর্মির মাধ্যমে। সেখানেও চীনের কৌশলগত প্রভাব লক্ষণীয়। রাশিয়ার কৌশল অনেক সরাসরি। মিয়ানমারের সামরিক প্রধানের সাথে মস্কোর শক্ত যোগাযোগ রয়েছে। চীন ও রাশিয়ার এই প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মিয়ানমারের গণতন্ত্র, মানবাধিকার পক্ষের যে লড়াই, তাদের সমর্থন জানানোর দাবি করে আসছে ওয়াশিংটন। SAC সদস্যদের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। অন্যান্য সহায়তার পাশাপাশি ন্যাশনাল ইউনিটি সরকারকে তারা $75 মিলিয়ন শরণার্থী সহায়তা ও $25 মিলিয়ন অসামরিক সহায়তা দিয়েছে। শুধু তাই নয়, থাইল্যান্ডের চিয়াং মাই এলাকায় নতুন কনসিউলেট চালু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মিয়ানমারকে ঘিরে এই অঞ্চলে গোয়েন্দা তৎপরতা জোরদার করতে চাচ্ছে। ঐতিহাসিক বিবেচনায় সেই 1950 সাল থেকেই গোয়েন্দা তৎপরতার জন্য পরিচিত ছিল থাইল্যান্ডের চিয়াং মাই। ইন্দো চীন যুদ্ধের সময়ও অভিযানে সহায়তা করেছিল সেখানকার গোয়েন্দারা। উজন থানি এলাকাতে এলিফ্যান্ট কেজ নামে পরিচিত যেসব গোয়েন্দা ফ্যাসিলিটি ছিল সেখান থেকে আঞ্চলিক রেডিও ট্রাফিকের উপর নজরদারি করা হতো। চীনের সামরিক তৎপরতার উপরও নজর রাখত তারা। চিয়াং মাইয়ের মার্কিন কনসুলেট সেই ধারাটি জারি রাখবে। দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার গোয়েন্দা প্রভাব এতে আরও বাড়বে। চীনা ভাষায় যেসব বিশেষজ্ঞ ছিল আমেরিকানদের, তারা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যগুলো অনুবাদ করে দিত। অন্যদিকে বার্মিজ ভাষী শানরা সেগুলো থাই আর ইংরেজিতে অনুবাদ করত। চীনা সমর্থিত CPBর উপর বিশেষ নজর ছিল তাদের। সেই এলিফ্যান্ট কেসগুলো এখন বাতিল হয়ে গেছে।
এখন সেই জায়গা নিয়েছে সাইবার জগতে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি। নতুন শীতল যুদ্ধে চীনের বিরুদ্ধে একাট্টা হয়েছে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। অকাস, কোয়াড আর নতুন স্কোয়াড জোটের মধ্যে দিয়ে তারা প্রকাশ ঘটিয়েছে। চিয়াংমাই এলাকায় যুক্তরাষ্ট্রের যে বিশাল কনসুলেট আর মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তাদের যে সমর্থন, এই সবই চীনকে নিয়ন্ত্রণে মার্কিন বৃহত্তর কৌশলের অংশ। মিয়ানমার এখনও ভূ রাজনৈতিক প্রতিযোগিতার যুদ্ধক্ষেত্রেই রয়ে গেছে, যেখানে কোনো নিয়ন্ত্রণই তাদের কাছে নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।